শিশুদের জন্য পাঠানো ত্রাণেও বাধা, নিষ্ঠুরতার চূড়ান্ত দেখালো নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। সংবাদে এসেছে সংযুক্ত আরব আমিরাত আর জর্ডান বিমানে করে ত্রাণ ফেলছে গাজা ভূমিতে। এখন সেখানে আর তো কিছুই নেই। যে কয়েকটি প্রাণ বেঁচে আছে তারা মরার মতোই। শিশুগুলোর সবাই প্রায় হাড্ডিসার। বিশ্লেষকরা বলছেন এমন সময় হয়তো এখনই, যখন আর ত্রাণ কেন, এক টুকরো ছোট্ট আকৃতির বিস্কিট নেবার মতো মানুষ বা অন্য কোনো প্রাণী বেঁচে থাকবে না। ধুলোয় আর ধ্বংসস্তূপের লুটোপুটি খাবে বিমান থেকে ফেলা ত্রাণের বস্তা। ঝড়, বৃষ্টি আর প্রচণ্ড রোদে নষ্ট হবে সেই সকল ত্রাণ। বিশ্ব মিডিয়ায় প্রকাশিত ছবিতে একপাশে ত্রাণের বস্তা পড়ে পচে বা শুকিয়ে যেতে দেখা যাবে, পাশেই হয়তো হাড় বের হওয়া শুকনো লাশের সারি দেখা যাবে। কে নেবে ত্রাণ? এ প্রহসনের মানে কি দাঁড়াবে তখন? অথচ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের উচিত ছিল ত্রাণের বদলে বদমাশ ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ও নিষেধাজ্ঞা দিয়ে রুখে দাঁড়ানো। তা না করে বরং তারা ইসরায়েলের বন্ধু হয়েছে, তাদেরকে যুদ্ধে সহায়তা করেছে, গাজার মানুষকে মারতে সহায়তা করেছে। এখন আসছে ত্রাণ দিতে। বেঁচে থাকা গাজাবাসী যেখানে অবস্থান নিয়ে আছে সেই সকল শরণার্থী শিবিরে সবাইকে একসাথে পেয়ে সেখানেও বিমান হামলা ও স্নাইপারের গুলি বর্ষণ করছে বর্বর নেতানিয়াহুর বাহিনী। এই যেন নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ দেখছে বিশ্ববাসী নীরবে, মুখে কুলুপ এঁটে। যখন সকল রকমের ত্রাণ প্রবেশে ইচ্ছাকৃত বাধা প্রদান করছে ইসরায়েলি বাহিনী এবং না খেয়ে মারার ব্যবস্থা করেছে, তখন অন্য দেশ থেকে পাঠানো শিশুদের জন্য উপহার স্বরূপ ত্রাণের জাহাজকেও আটকে দিয়েছে তারা। অথচ সেই জাহাজের গায়ে শিশুদের জন্য ভালোবাসার অর্ঘ্য হিসেবে নানা ছবি ও উক্তি লেখা রয়েছে। কিন্তু তবু ইসরায়েলিদের মন গলে না। ইসরায়েলি নৌবাহিনী গেল শনিবার ২৬ জুলাই রাতে গাজা অভিমুখে যাওয়া ত্রাণ ও কর্মীবাহী জাহাজ হান্দালাকে তার গন্তব্য থেকে মাত্র ১৭ নটিক্যাল মাইল দূরে আটকে দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC এর একজন মুখপাত্র CNN-কে জানান, দখলের সময় আমাদের ক্যামেরা অকার্যকর হয়ে যায় এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায় সশস্ত্র সদস্যরা জাহাজে উঠে পড়ে। সেই সময় ডেকের কর্মীরা সবাই লাইফ জ্যাকেট পরে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলেছিলেন। এক কর্মকর্তা ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ঘুরিয়ে দেন। এরপরই লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করে যে হান্দালাকে, অর্থাৎ জাহাজের প্রকৃত নাম নাভার্ন, এই জাহাজকে গাজার উপকূলীয় অঞ্চলে অবৈধ প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি নিরাপদে ইসরায়েলের উপকূলে পৌঁছেছে এবং সব যাত্রী নিরাপদে আছেন। তবে এই ধরনের অনুমতিহীন প্রচেষ্টা বিপজ্জনক, অবৈধ এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। হান্দালা নামটি এসেছে একজন জনপ্রিয় ফিলিস্তিনি কার্টুন চরিত্র থেকে। এটি FFC এর অংশ, যারা আগেও সমুদ্র পথে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছে। জাহাজটিতে ইউরোপীয় ও ফরাসি পার্লামেন্টের 2 সদস্য এবং মার্কিন শ্রমিক সংগঠনের নেতা ক্রিশ্চিয়ান স্মল উপস্থিত ছিলেন বলে জানায় FFC। জাহাজ আটকানোর কিছুক্ষণ পর FFC এক বিবৃতিতে জানায়, নিরস্ত্র জাহাজটি শিশুদের খাবার, ডায়াপার, ওষুধ ও ফর্মুলা সহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজে উঠে যাত্রীদের অপহরণ করে এবং জাহাজের মালামাল জব্দ করে। জাহাজটি আটকানোর কয়েক ঘন্টা আগে FFC জানায় তারা ইসরায়েলি হস্তক্ষেপ এড়াতে মিশরের দিকে অগ্রসর হচ্ছিল। এর আগে 1 মাস আগেও FFC এর আরেকটি জাহাজ ম্যাডলিন, যা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের ত্রাণ সামগ্রী বহন করছিল, একইভাবে আটক হয় এবং যাত্রীদের ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়। অস্ট্রেলিয়ান স্বেচ্ছাসেবক তানিয়া সাফি CNN-কে দেয়া এক ভয়েস নোটে বলেন,
জাহাজটি ইসরায়েলি ড্রোন দ্বারা ঘিরে ফেলা হয়েছিল। সে সময় লাইভ ফুটেজে ক্রু সদস্যদের লাইফ জ্যাকেট পরে ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, আমরা জানি যে ইসরায়েল আমাদের বাধা দিতে পারে এবং আমরা সেজন্য প্রস্তুত। তবে সেটি হলে তা হবে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সরাসরি লঙ্ঘন। এফএফসি এর তথ্য মতে হান্দালায় থাকা 21 জনের মধ্যে 19 জন কর্মী ও 2 জন সাংবাদিক। তারা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইতালি সহ বিভিন্ন দেশের নাগরিক। নরওয়ে সরকার নিশ্চিত করেছে তাদের একজন নাগরিকও জাহাজটিতে ছিলেন। এফএফসি জানায় 4 জন মার্কিন নাগরিকও ছিলেন জাহাজে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর একে সেলফি ফ্লোটিলা বলে উল্লেখ করে প্রচেষ্টাটিকে স্টান্ট হিসেবে আখ্যায়িত করেছে। তবে মুখপাত্র এও জানান, আমাদের জন্য মার্কিন নাগরিকদের নিরাপত্তাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় এবং এ বিষয়ে তারা ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। উপত্যকাটিতে 2 বছরের কম বয়সী 1 লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। টানা 11 সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে গাজায় খুব সামান্য পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 3 ভাগের 1 ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছে। গাজায় খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। উপত্যকাটির জনসংযোগ কার্যালয় থেকে গেল শনিবার জানানো হয়েছে, ফর্মুলা দুধ সরবরাহ না করা হলে আসন্ন মৃত্যু ঝুঁকিতে রয়েছে 2 বছরের কম বয়সী 10 লাখের বেশি শিশু। তাদের মধ্যে 40,000 শিশুর বয়স 1 বছরের কম। ফর্মুলা দুধের অভাবে শিশুদের পানি খাওয়াচ্ছেন মায়েরা। চরম দুর্দশায় রয়েছেন গাজার মায়েরাও। অপুষ্টির কারণে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছেন না তারা। খাবারের এই হাহাকারের মধ্যে গেল রবিবার অনাহারে আরও 5 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত মার্চে গাজায় ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে এ নিয়ে অনাহারে ও অপুষ্টিতে অন্তত 127 ফিলিস্তিনির মৃত্যু হল। তাদের মধ্যে 85 জনের বেশি শিশু। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে প্রায় 60,000 ফিলিস্তিনি। এদিকে গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। উত্তর গাজায় এমনই একটি ত্রাণের বাক্স একটি তাঁবুর ওপর পড়ে অন্তত 11 ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। মিশর থেকেও রাফা ক্রসিং হয়ে ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ শুরু করেছে। ইসরায়েল 10 ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত ঘোষণার পর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলতে শুরু করেছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজায় অনাহার ও অপুষ্টি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে গেল রবিবার বলা হয়, বিমান থেকে গাজায় 25 টন খাবার ও মানবিক পণ্য ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এতে অংশ নিয়েছে জর্ডানের C-130 মডেলের 2টি ও সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান। গাজার একাধিক স্থানে এসব খাবার ফেলা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ থেকে 127 বার সেখানে খাবার ফেলেছে জর্ডান। তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, বিমান থেকে যে ত্রাণ ফেলা হচ্ছে গাজার চলমান সংকট মোকাবিলার জন্য একেবারেই পর্যাপ্ত নয়। বিবিসির সংবাদদাতা জো ইনউড লিখেছেন, গাজার প্রায় 20 লাখ মানুষের জন্য মাত্র 1 বেলার খাবার নিশ্চিত করতে হলেও অন্তত 160টি বিমানের প্রয়োজন হবে। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 133 জন অপুষ্টিতে মারা গেছে। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই গেল রবিবার থেকে ইসরায়েল 10 ঘন্টার কৌশলগত বিরতির ঘোষণা দেয়। প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আল মাওয়াসি, দেইর এল বালা ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় এ বিরতি কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্যই ছিল মানবিক সহায়তা পৌঁছতে সহায়ক পরিবেশ তৈরি করা। তবে বিরতির ঘোষণার পরপরই গেল রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে হামাস আসলে কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে চলমান আলোচনা থেকে তাদের আলোচক দল প্রত্যাহার করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাতে বলেন, সর্বশেষ প্রস্তাবের প্রতি হামাসের সাড়া ইচ্ছার ঘাটতি প্রকাশ করে। তিনি জানান, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে বিকল্প উপায় বিবেচনা করা হবে। একই বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। ট্রাম্পের মন্তব্যে হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে উইটকফের বক্তব্যকে নেতিবাচক ও অপ্রত্যাশিত বলে আখ্যা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয়েছে ইসরায়েলি প্রতিনিধি দল আগামী সপ্তাহে দোহায় আলোচনায় ফিরছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক ত্রাণ সরবরাহ এবং স্থায়ী যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।